ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু। জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে সংসদকে। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনের প্রথম দিনই বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিনকে জুলাই হত্যাযজ্ঞের সহযোগী আখ্যা। সড়কে ঝরল বর কনে সহ 14 প্রাণ। বাগেরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন মাইক্রোবাস। খুলনা মেডিকেলে ভর্তি আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম ইরানের সর্বোচ্চ নেতার। শহীদদের বদলা নেয়ার হুঙ্কার। তেহরানের প্রতিরক্ষা ধ্বংসের দাবি ট্রাম্পের। এবং পাম্পে রেশনিং এ পূরণ হচ্ছে না চাহিদা। কারখানা ও নৌপথে পণ্য পরিবহনে আলাদা বরাদ্দ চেয়ে চিঠি। ডিজেল চেয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করবে ভারত। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। স্পিকার নির্বাচিত হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নতুন সংসদের সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রী হিসেবে সব দলমতের প্রতিনিধি নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ ও সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যয় জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতি অবশেষে যাত্রা শুরু করলো ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রথম অধিবেশন বসে বৃহস্পতিবার বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। প্রায় 10 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত 1.5 দশকের রাজনৈতিক অচলায়তন, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের দিক নির্দেশনা তুলে ধরেন। বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশ, জনগণ ও সব দলমতের প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় 1973 সালের দৃষ্টান্ত টেনে চলতি সংসদের সভাপতিত্বের জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্তের প্রতি আবারও প্রশংসা করে এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এ স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। এই প্রস্তাবে সমর্থন দেন সংসদের বিরোধী দলীয় উপনেতা। আজকের এই মহান জাতীয় সংসদে জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তাকে মাননীয় সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। অধিবেশনে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। এর পরপরই নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আনুগত্য পোষণ করিব।
এদিকে মন্ত্রী হিসাবে টাঙ্গাইল ৮ আসনের এমপি আহমেদ আজম খানকে শপথ পড়ান রাষ্ট্রপতি। দীর্ঘ পথ পরিক্রমার পর গণঅভ্যুত্থানের পাটাতনে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করল ত্রয়োদশ সংসদ। এই সংসদ হয়ে উঠবে প্রাণবন্ত, সবার প্রত্যাশা, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের বাস্তব ভিত্তিক প্রতিফলন ঘটবে এই সংসদের মাধ্যমে। সংকট সমাধানের বাতিঘর হয়ে থাকবে এই সংসদের কার্যক্রম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনই ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি ভাষণ দিতে উঠলে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এ সময় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে সংসদের সভা কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী এমপিরা। মোহাম্মদ শাহাবুদ্দিনকে জুলাই হত্যাযজ্ঞের সহযোগী আখ্যা দেন তারা। আগামী রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, জুলাই অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি জনগণ সইবে না, গণতন্ত্র চায় তবে ফ্যাসিজম নয়, এমন সব প্ল্যাকার্ড হাতে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্লোগানেও ছিল ফ্যাসিবাদের দোসরের মতো নানা প্রতিবাদ। সংসদের প্রথম অধিবেশনে বিধি অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দিলে জামায়াত ইসলামী নেতৃত্বে তাদের মিত্র সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। এ সময় স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের শৃঙ্খলা ধরে রাখতে বিরোধী দলীয় সদস্যদের অনুরোধ করে শান্ত থাকার আহ্বান জানান। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। কিন্তু জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতির ভাষণ কিংবা তার উপস্থিতি মেনে নিতে পারেননি বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে তাদের সংসদ ওয়াকআউট করার মাধ্যমে। বেশি আসনে কিছুটা বিব্রত হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার লিখিত বক্তব্য দিয়ে যান। এ সময় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল এবং মিত্রদের অভিনন্দন জানান। শক্তিশালী বিরোধী দলের প্রতিও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রপতি তার ভাষণে শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেন। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এদিকে সংসদ সভা কক্ষ থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় এমপিরা। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বলেন, জুলাই হত্যাকাণ্ড চলাকালে অভিভাবক হিসেবে কোনো ব্যবস্থা নেননি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। রাষ্ট্রপতির বক্তব্য শেষে রোববার বেলা 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়। মুলতবি করা হলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংসদ অধিবেশনে বেগম খালেদা জিয়া, মনমোহন সিং, আয়াতুল্লাহ খামেনি সহ দেশি বিদেশি বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত 133টি অধ্যাদেশও উত্থাপন করা হয় অধিবেশনে। আমরা শোক প্রস্তাবে কার্যক্রম পরিচালনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দুপুরের বিরতি শেষে উত্থাপন হয় শোক প্রস্তাব। গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নাম শোক প্রস্তাবে উত্থাপন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা ইতিমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় সরকারি ও বিরোধী দল উভয় পক্ষ থেকে আরও বেশ কিছু নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির দাবি ওঠে। মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরুত্তম, আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম
প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম, শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। নতুন প্রস্তাবিত নাম বিবেচনার কথা জানিয়ে শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন। বিরোধী দলের পক্ষ থেকে শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির জন্য উত্থাপিত নামগুলোর সপক্ষে বক্তব্য উঠে আসে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এই সংসদ যেন কারো চরিত্র হননের স্থানে পরিণত না হয়। যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই, তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আলোচনায় উঠে আসা সব নাম সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব হিসেবে গৃহীত হয়। এছাড়া 1 মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে সংসদের সামনে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল বরকনে সহ 14 প্রাণ। বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে বরযাত্রীবাহী মাইক্রোবাস। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। আমরা এসে কাউকে জীবিত পাইনি। নতুন বউ নিয়ে ফেরা হলো না বাড়ি, পথে প্রাণ গেল বরকনের। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট খুলনা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি, ক্ষতিগ্রস্ত হয় বাসটিও। এতে ঘটনাস্থলে 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত 11 জন। ঘটনাস্থলে নিহত 4 জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। বাকি হতাহতদের খুলনা মেডিকেলে নেওয়া হলে আরো 10 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 2 মেয়ে আর এনার শাশুড়ি আর নিজের মা, 13 জন মারা গেছে ড্রাইভার সহ। আমাদের 4 জন আর বরের পক্ষ থেকে 8 জন। একদিন আগে যে বাড়িতে ছিল উৎসবের আমেজ, সে বাড়িতে এখন শোকের মাতম। রামপালের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে নববধূ সহ 4 জনের বাড়ি খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে। শোকের মাতম বরের বাড়ি মোংলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফকির আব্দুর রাজ্জাকের পরিবারেও। সঙ্গে ছিলেন পরিবারের আরো 10 সদস্য। তাদের মধ্যে 3 শিশু সহ 9 জনের প্রাণ নিয়েছে এই দুর্ঘটনা। নতুন বউ মারা গেছে, তার স্বামীও মারা গেছে, সহ তার আরো ছেলে মেয়ে বউ সহ মারা গেছে। একটা ফ্যামিলি দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ফকির আব্দুর রাজ্জাকেরও মৃত্যু হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি বলেন, শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে হরমুজ প্রণালীও বন্ধ থাকবে। এদিকে ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবানন জুড়ে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির বৈরুত, দাহি, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সেনারা। জবাবে ইসরায়েলের কয়েকটি শহরে শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি। ইরানেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান ও মারিভান শহরে আক্রমণের খবর পাওয়া গেছে। চলমান আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া এদিন আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। মার্কিন ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সব শহীদদের রক্তের বদলা নেওয়া পর্যন্ত লড়াই চলবে। প্রতিবেশীদের সাথে ইরানের সম্পর্ক উন্নয়ন জরুরি। চলমান যুদ্ধে ইয়েমেন ও ইরাকে সশস্ত্র বাহিনী ইরানকে সমর্থন দিচ্ছে। যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ায় ইরানের সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান মোস্তফা খামেনি। পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়াদের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এমন পরিস্থিতিতে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Over the past 11 days, our military has virtually destroyed Iran. Their air force is gone, totally gone. That took the better part of about 3 hours. এদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি তেল নেওয়া ভোগান্তি বাড়িয়েছে চালকদের। পাম্প মালিক সমিতির অভিযোগ, এমন সংকটের জন্য দায়ী বিপিসি। সংগঠনের নেতাদের দাবি, আমলাদের ভুল নীতির কারণে বেকায়দায় গ্রাহকরা। ক্ষুণ্ণ হচ্ছে নতুন সরকারের ভাবমূর্তি। পেট্রোল পাম্পে সেই একই লম্বা সারি, যানবাহন চালকদের দীর্ঘ সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার পর থেকে রাজধানীতে এই চিত্র নিত্যদিনের। গেল কয়েকদিনের মতো আজও জ্বালানি নিতে এসে ভোগান্তিতে পড়েছেন প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তাদের। 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে প্রায় কাছাকাছি চলে আসছি, এখন অনেকটাই কষ্ট হচ্ছে রোজার ভিতরে। সরকার বলতেছে তেলের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, পাম্পওয়ালারা বলতেছে যে তেল পাচ্ছে না, এবং প্রকাশ্যে লিখে দিচ্ছে যে অকটেন, ডিজেল, পেট্রোল নাই। আমাদের যে কষ্টটা সেটা আগে বুঝতে হবে। আমরা অনেক লাইন ধরে সিরিয়াল ধরে অনেক মানে কষ্ট করে আসতে 3 ঘন্টা 4 ঘন্টা চলে যাইতেছে। বিগত দিনের মতো আজকেও তো জাম ছিল না। এই পর্যন্ত আসছে, তা আবার তেল দিল 10 লিটার। এদিকে সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা দাবি করেন, পেট্রোলিয়াম কর্পোরেশনের ভুল রেশনিং নীতির কারণে পর্যাপ্ত জ্বালানি তেল থাকার পরও ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। নীতিগত সীমাবদ্ধতার ফলে সারা দেশে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম অচল অবস্থা তৈরি হয়েছে। বহু পাম্প বরাদ্দ থাকা সত্ত্বেও কার্যকরভাবে তেল উত্তোলন করতে পারেনি। বাজারে দীর্ঘ লাইন, অসন্তোষ, বিশৃঙ্খলা, পাম্প কর্মীদের উপর আক্রমণ, হেনস্থার ঘটনাও ঘটছে। আমি পরিষ্কার বলতে চাই, এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে। ডিপোভিত্তিক দৈনিক কোটা পদ্ধতি শিথিল বা প্রত্যাহার করে সাপ্তাহিক কোটা চালুর দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। এখানে কোনোদিন সিন্ডিকেশনের জন্ম। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের প্রয়োজন এবং পরিশোধন ক্ষমতা খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বাংলাদেশ সরকারের ডিজেল সরবরাহের অনুরোধ পেয়েছি। এ নিয়ে 2017 সাল থেকে বাংলাদেশের সঙ্গে চুক্তি রয়েছে। আমাদের নিজস্ব পরিশোধন সক্ষমতা, অভ্যন্তরীণ চাহিদা এবং ডিজেলের প্রাপ্যতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গভীর সমুদ্রে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা দিচ্ছে নৌবাহিনী। চট্টগ্রাম বন্দরে খালাস কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একাধিক মেটাল শার্ক নিয়ে 14টি জাহাজের কাছাকাছি অবস্থান নেয় বাহিনীর সদস্যরা। নজরদারি করা হচ্ছে হেলিকপ্টার নিয়েও। নাশকতার শঙ্কা না থাকলেও খালাস ও বিপণন ব্যবস্থা নিরাপদ রাখতেই এ টহল বলে জানায় নৌ কর্তৃপক্ষ। কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙর ও গভীর সাগরে অবস্থানরত জ্বালানি তেলবাহী 18টি জাহাজের নিরাপত্তা নিশ্চিত কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় জোরদার টহল কার্যক্রম। দ্রুতগতির মেটাল শার্ক এবং যুদ্ধজাহাজ নিয়ে পুরো বঙ্গোপসাগরে চষে বেড়াচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বিশেষ করে গত 3 দিন ধরে 14টি জাহাজ থেকে একযোগে এলএনজি, এলপিজি, ডিজেল এবং প্রোডাক্ট অয়েল খালাস চলছে। এই খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন করার পাশাপাশি এই তেলগুলো যাতে নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে তাদের।
আমাদের বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী এলএনজিবাহী 5টি, এলপিজিবাহী 2টি, ডিজেলবাহী 2টি এবং প্রোডাক্ট অয়েল সহ গ্যাস সহ অন্যান্য ধরনের জাহাজ রয়েছে অন্তত 14টি এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও অন্তত ডিজেলবাহী 4টি জাহাজ সহ 10টি জাহাজ প্রবেশ করবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। গভীর সাগর থেকে কমল দে, সময় সংবাদ। নির্ধারিত সময়েই ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস পরিশোধ করছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। মার্চের অর্ধেক বেতন দেওয়ারও প্রস্তুতি নিয়েছেন অনেকেই। তবে প্রণোদনার অর্থ ছাড়ে ব্যাংকগুলো গড়িমসি করছে বলে অভিযোগ তাদের। দায়িত্ব নিয়েই আটকে থাকা রপ্তানি প্রণোদনার অর্থ ছাড়ের উদ্যোগ নেয় নতুন সরকার। একসঙ্গে ফেব্রুয়ারির বেতন, ঈদের বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতনের বাড়তি চাপ থেকে রেহাই দিতে দেয়া হয় এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ। বিজিবি প্রেসিডেন্ট এবং বোর্ড আমরা যারা আছি আমরা সর্বাত্মক মনিটরিং করতেছি যেন কোনো ফ্যাক্টরি যেন বেতন বাড়াতে হিমশিম খেতে না হয়। তবে প্রণোদনার অর্থ ছাড়ে ব্যাংকগুলোর অসহযোগিতার অভিযোগ তাদের। কিছু কিছু ব্যাংকের অবস্থা অত্যন্ত সংকটময়, সেসব ব্যাংকগুলো কিছু ঝামেলার মধ্যে পড়ছে। শ্রমিক নেতারা বলছেন যেন কারো ঈদ আনন্দ মলিন হয়ে না যায় তা নিশ্চিতে কাজ করছেন তারা। মার্চ মাসের 15 দিনের বেতনও আমরা দাবি করেছি। অর্থনীতিবিদরা বলছেন প্রণোদনার অর্থ ব্যাংকগুলো কিভাবে ছাড় করছে তা দেখভালের দায়িত্বও নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকেই। ক্যাশ ইনজেকশন দিয়ে করবা নাকি তাদেরকে অন্য কোনো ধরনের সুযোগ দিয়ে তারা যাতে এটা করতে পারে সেটা বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই বিবেচনা করবে। চলতি অর্থ বছরে 3 ধাপে তৈরি পোশাক খাতে 2,500 কোটি টাকা বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানীর বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। কেউ এখনো ব্যস্ত পোশাকের দোকানে, কেউ বা আবার পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন গয়না ও ব্যাগ। ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে বাহারি অফারও দিচ্ছেন বিক্রেতারা। রমজানের শেষ দিকে জমজমাট ঈদ কেনাকাটা। রাজধানীর বিপণী বিতানে যেন উৎসবের আমেজ। সপ্তাহের শেষ কার্যদিবসে কেনাকাটা সারতে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন বন্ধুদের সঙ্গে। স্বাদ আর সাধ্যের মধ্যে পোশাক মেলাচ্ছেন ক্রেতা। কেউ পছন্দ করছেন গর্জিয়াস শাড়ি, সাদাবাহার 3 পিস, সারারা গারারা, আবার কারো পছন্দ হালকা কাজের দেশীয় পোশাক। সামনে তো ঈদ আসতে আসতে একটু গরমই পড়ে যায়, তাই একটু সফট যাতে একটু গরমটা কম লাগে। মেয়েদের জন্য কেনাকাটা হয়েছে, আমার মা, তারপর আমার খালা, সবার জন্যই হয়েছে। সাদাবাহার আছে, সারারা আছে, লং পটান আছে। কেউ কেউ পোশাকের পালা চুকিয়ে ছুটছেন ম্যাচিং জুয়েলারি ও ব্যাগের দিকে। 3 পিস কিনা শেষ, এখন ম্যাচিং করে ব্যাগ কিনতে আসছে। জুতা কিনেছি, এখন ব্যাগ দেখছি, ব্যাগ নিব আর কি। বেবিদের জন্য ক্লিপ কিনবো, ব্যান্ড কিনবো, ড্রেস নিব। পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এত বেড়ে গেছে দাম তা না, মোটামুটি রিজনেবল আছে মনে হচ্ছে যে একটু ব্যাগের প্রাইসগুলো একটু বেশি হয়ে গেছে। বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতা। কেউ কেউ ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে দিচ্ছেন বিশেষ ছাড়। রাত্রে 1টা পর্যন্ত মার্কেট খোলা থাকে, তারপরে আমাদের যাইতে থাকে 3টা পর্যন্ত, বের হইতে 3টা বাজে। গত বছর থেকে এবার কাস্টমার বেশি। এই মার্কেটের 20 বছরের অভিজ্ঞতায়ও সবচেয়ে বেশি এই বছরই আমাদের ক্রেতা সাধারণ ওনারা কেনাকাটা করতে মার্কেটে বেশি জমজমাট হয়েছে। রমজানের শেষ দিকে বেচাকেনা আরও জমজমাট হওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদ যাত্রায় বাড়িমুখী মানুষের চাপ পড়বে মহাসড়কে। চালকদের অভিযোগ, মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা আদায়, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের নামে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা যানজটের অন্যতম কারণ। যানজট এড়াতে ত্রুটিমুক্ত গাড়ি চলাচলে কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদ যাত্রার আশ্বাস সড়ক পরিবহন মন্ত্রীর। সাইফুল রুদ্র রিপোর্ট। প্রতিবার ঈদে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিভিন্ন রুটে তৈরি হয় তীব্র যানজট। সড়কে বিশৃঙ্খলায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রাজধানী ছাড়ার পথে গাবতলী, টঙ্গী, সায়দাবাদ, যাত্রাবাড়ি ও কাঁচপুর এমনকি হানিফ ফ্লাইওভারে দীর্ঘ সময় আটকে থাকে দূরপাল্লার গাড়ি। চালকরা বলছেন এবার ভোগান্তিতে পড়তে পারেন সিলেট ও উত্তরের জনপদের যাত্রীরা। বাইবেল শ্রীপুর এটা মনে করেন জাম লাগে থাকে, এটা রাস্তা খুব ভাঙাচুরা। যানজট তো শুধু সিলেট কেন, একই রোডে যদি সবই চলে তাহলে তো অবশ্যই যানজট হবে। কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাইয়ের নামে মহাসড়কের একাধিক স্থানে গাড়ি থামিয়ে পুলিশের বিরুদ্ধে কৃত্রিম যানজট তৈরির অভিযোগও করেন চালকদের কেউ কেউ। সিগন্যালটা দিল, গাড়িটা সাইড করেন, কাগজপাতি দেখান, যমুনা ব্রিজ পার হয়ে যাবেন, ওইখানে ওই একটা নাটক, এলেঙ্গার সাইডে যাবেন, ওখানে ওই পজিশন, তারপরে যমুনা ব্রিজ পার হবেন, গোল চক্করে ওইখানে তো ওটা ক্লাব ঘর। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সড়ক রক্ষণাবেক্ষণ, ত্রুটিমুক্ত যান চলাচলের পাশাপাশি সরকার কৌশলী হলে এবারও যানজট এড়ানো সম্ভব। নতুন যেই সব জায়গায় উন্নয়নজনিত বটলনেক হওয়ার সম্ভাবনা আছে, ড্রাই সিজন যেহেতু আছে, চাইলেই কিন্তু আমরা সুন্দর করে একটা মেইনটেনেবল একটা রাস্তা তৈরি করতে পারি। ঈদের ছুটিটাকে একটু যদি বাড়িয়ে দেয় তাহলে আসলে ধাপে ধাপে যাওয়ার যে বিষয়টা, তখন দেখা যাবে মানুষ ফর্মাল ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যোগাযোগ মন্ত্রী বলছেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে। পোশাক শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুর সহ একাধিক জায়গায় বিআরটিসি বাস রাখা হবে বলেও জানান মন্ত্রী। বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গেল 18 মাস ছিল দেশের জন্য এক বিশেষ সময়, যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। আজিজুর রহমান বীর উত্তম। মহান মুক্তিযুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ঢাকা সেনানিবাসে আয়োজন করা হয় বিশেষ ইফতার অনুষ্ঠান। এক ছাদের নিচে উপস্থিত হন ৭১-এর সেই বীর সেনারা। ইফতারের আগে স্মৃতিচারণ করেন ৭১-এর সেই রক্ত ঝরা দিনগুলোর। দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে সেনাবাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। আজকে আমাদের সেই রণাঙ্গনের যারা আহত হয়েছে তাদের সাথে আমরা মত বিনিময় করব। যারা আহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। সেনাপ্রধানকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেনাবাহিনীর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। তাদের কারণে আজকে আমরা প্রাক্তন মুক্তিযোদ্ধারা এখানে একত্রিত হতে পেরেছি। আমি মেজর জেনারেল নাজর হোসেন শাহ, যে 16 ইনফ্যান্ট্রি ডিভিশনাল কমান্ডার ছিল পাকিস্তানের, নর্থ বেঙ্গলের যে কমান্ডার ছিল, তাকে আমি অ্যাম্বুশ করি রংপুর পীরগঞ্জে। ওই যুদ্ধের জন্য আমি বীর বিক্রম উপাধিতে ভূষিত হই। আর আমরা যখন ইন্ডিয়াতে যাওয়ার পথেই আমি আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণা রেডিওতে শুনেছিলাম যাওয়ার পথেই। তখন থেকে আমাদের ভিতরে একটা উদ্দীপনা এসেছিল। অনুষ্ঠানে দেশের অন্তর্বর্তী সরকারের সময় সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন সেনাপ্রধান। আপনারা জানেন যে গত 18 মাস ধরে আমরা একটা বিশেষ সময় পার করেছি এবং সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চলে গেছি। নতুন সরকার আজকে প্রথম সেশন ছিল, এখানে সব সরকার এবং বিরোধী দলরা ছিল। একটা প্রাণবন্ত সংসদ দেখতে পেলাম। ইনশাআল্লাহ দেশ এবং জাতি এগিয়ে যাবে এই রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই দেশ এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। সৈনিক এবং আমি এনাদের মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কেবল অপারেটর খাতের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত ও প্রযুক্তিগত সহায়তায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের ইফতার মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, কেবল অপারেটর শিল্পের সমস্যা সমাধানে সব পক্ষকে সাথে নিয়ে কাজ করা হবে। পাইরেসি ঝুঁকি কমাতে সরকার ও বিটিআরসির পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে কেবল অপারেটরদের পক্ষ থেকে অ্যান্টি পাইরেসি টিম তৈরির দাবি ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে পাইরেসি ঠেকাতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি শক্তিশালী টিম গঠন করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যে বেআইনি কাজ আমাদের সাথে করছে, যে পাইরেসি হচ্ছে, যে কন্টেন্টের এগেনস্টে যে অন্যায় হচ্ছে, সেই ব্যাপারে উনি আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের এই কেবল টিভি শিল্প খাতে
আপনারা যারা ইতিমধ্যেই বিনিয়োগ করে বসে আছেন, আপনাদেরকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের ব্যবসা পরিচালনার পদ্ধতিটাকে শুধুমাত্র সরকার কর্তৃক ঘোষিত রেগুলেশনের মধ্যে আনাটা কাজ। আপনার ব্যবসার স্বার্থ এবং সরকারের রেগুলেশন, এই দুটোর যখন একটা হ্যাপি ম্যারেজ ডেভেলপ করা যাবে, আমি মনে করি তখন আর কোনো সমস্যা থাকবে না। ওয়েবসাইট খুলে কম খরচে তুরস্কে কিডনি প্রতিস্থাপনের প্রলোভন। বিদেশে পাঠানোর পর রোগীদের জিম্মি করে আদায় করা হতো অর্থ। প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে রাজধানীতে আলাদা অভিযানে অস্ত্র ও মাদকসহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 10। কিডনি প্রতিস্থাপন চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে নেওয়া হতো অর্থ। তুরস্কের একটি ওয়েবসাইট হুবহু নকল করে অর্থ আদায় করলেও চিকিৎসার ব্যবস্থা করা হতো না, এমন অভিযোগে প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 4। দিনাজপুর, বরগুনা ও টাঙ্গাইলে একাধিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে প্রতারণার বিভিন্ন আলামতও জব্দ করা হয়। বৃহস্পতিবার র্যাব 4 সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, টার্কিশ ডগ বিডি নামের ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে রোগীদের তুরস্ক নেয়ার পর নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করত চক্রটি। শেষ পর্যন্ত চিকিৎসা না করিয়েই দেশে ফিরতে বাধ্য করত তারা। প্রাথমিক তদন্তের বরাতে র্যাব জানায়, এভাবে প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে প্রায় $1.5 কোটি টাকারও বেশি আদায় করেছে চক্রটি। টার্কিশ ডগ বিডি নামক একটি ওয়েবসাইট খুলে বাংলাদেশের বিভিন্ন কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট, এ ধরনের বিভিন্ন পেশেন্টদেরকে তুরস্কে পাঠিয়ে সেখানে তাদেরকে জিম্মি করে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণা করে থাকে। প্রায় $1.5 কোটি টাকার উপরে তারা গ্রহণ করে। এদিকে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ি এলাকায় আলাদা অভিযানে অস্ত্র ও মাদক সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 10। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য 40 লক্ষাধিক টাকা বলে জানিয়েছে র্যাব। 3865 পিস ইয়াবা উদ্ধার করি, যার আনুমানিক মূল্য প্রায় 12 লক্ষ টাকা, এবং 281 গ্রাম কথিত হিরোইন উদ্ধার করতে সক্ষম হই, যার আনুমানিক মূল্য প্রায় 28 লক্ষ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনার ছড়াছড়ি। 2 দিন মাইকিংয়ে সতর্ক করার পর 30টির বেশি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এদিকে রাজস্ব দেওয়ার পরও দোকান ভেঙে ফেলায় ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীদের। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে ফিশ ফ্রাই মার্কেট সয়লাভ ছিল অবৈধ ও অস্থায়ী স্থাপনায়। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয় এসব দোকানপাট। সরিয়ে ফেলা হয় 3 ট্রাক অস্থায়ী দোকান। রাস্তার পাশে গড়ে ওঠা অন্য দোকানগুলোও দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে রাজস্ব দিয়ে দোকান বসানোর পরও ভেঙে ফেলায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এক পক্ষ থেকে এগুলি ইনশোর করে দিচ্ছে যে মানে এগুলি তুলবেন, কয়েকটা দোকান তুলে মানে অভিযান করতেছে, এরকম ভাবে আমাদেরকে এটা দেখাচ্ছে। ডিসিসার ব্যতীত বাকি যারা আছে তারা জনগণের সাধারণ কক্সবাজারের যেগুলি টাকা পয়সা নিয়ে কার্ড দিয়েছে টাকাটা ফেরত দিয়ে দেয়। এদিকে প্রশাসনের দাবি 2 দিন সতর্ক করার পর স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল সময়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনাতেই চালানো হয় অভিযান। গত 2 দিন এখানে মাইকিং কার্যক্রম পরিচালনা করেছি, যাতে করে এখানে যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে আমরা সতর্ক করেছি, তাদেরকে সরে যাওয়ার জন্য আমরা যুক্তিসঙ্গত সময় দিয়েছি। অভিযান যেটা সেটা চলমান থাকবে। আমরা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেকই কাজ করছি। এর আগে গত 9 মার্চ জেলা প্রশাসনের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দ্রুত সময়ে উচ্ছেদ করা হবে সব অবৈধ স্থাপনা। অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো 1 সপ্তাহের ভিতরে ক্লিন হবে। এখানে সিসিটিভি ক্যামেরা সারা শহরে বসানো হবে। সুগন্ধা পয়েন্টে 30টির বেশি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অমর একুশে বইমেলায় পাঠকদের আগ্রহ জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক বইয়ের প্রতি। প্রকাশকরা বলছেন, এসব বইয়ের প্রধান পাঠক তরুণ ও গবেষকরা। অন্যদিকে বইমেলার 15তম দিনে প্রকাশিত হয়েছে নতুন 82টি বই। একুশে বইমেলা মানেই নতুন বইয়ের সমাহার। গল্প, উপন্যাস ও কবিতার পাশাপাশি পাঠকের আগ্রহের কেন্দ্রে থাকে ইতিহাস, ঐতিহ্য আর রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে লেখা বই। এরই ধারাবাহিকতায় এবারের মেলায় প্রকাশিত হয়েছে 24-এর গণ অভ্যুত্থানকে উপজীব্য করে লেখা বেশ কিছু নতুন বই।
ঐতিহ্য প্রকাশনী থেকে এবার অভ্যুত্থান নিয়ে প্রকাশ হয়েছে ডজন খানেক বই। এই ধারায় পিছিয়ে নেই অন্যান্য প্রকাশনীও। প্রকাশকরা জানাচ্ছেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী লড়াইকে ছাপার অক্ষরে ফুটিয়ে তোলা এসব বইয়ে বেশি আগ্রহ তরুণ ও গবেষকদের। 15-20টা বই প্রকাশ, বেশি 30-35টার মতো, মানে শুরু থেকে পর্যন্ত। এই বছরও মেলায় আমরা 2টা বই আনছি। একটা জুলাই বয়ান নামে যে বইটা, এটা 3 দিন আগে আসছে, আমাদের বেশ ভালো বিক্রি হয়েছে বইটা। এবছর একটা নতুন বই বেরিয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে, দিরালাভ, নুরুল কবির ছাড়ের। বইটা ভালো বিক্রি হচ্ছে। এটা ছাড়াও অনেক পাঠক এসে জিজ্ঞেস করছেন যে 24-এর উপরে কোনো বই আছে কিনা, জুলাই আন্দোলনের উপরে কোনো বই আছে কিনা। পাঠকদের অনেকেই মনে করেন ইতিহাস জানতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে এমন প্রকাশনা তাৎপর্যপূর্ণ। ইতিহাসটাকে যে ডকুমেন্ট করে রাখার জন্য এই বইগুলা অনেক গুরুত্বপূর্ণ হবে। এখন হয়তো আমরা কিছুদিন আগে হয়েছে দেখছি, হয়তো আমরা অনেক কিছুই জানি, কিছু ঘটনা হয়তো বা জানি না, এটা এই বইয়ের মাধ্যমে উঠে আসছে। কিন্তু এখন থেকে 10-20 বছর পর এই বইগুলাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। 24-এর গণঅভ্যুত্থান আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের ইতিহাসের, তো এর প্রভাবও আমাদের বর্তমান বইমেলায় পড়ছে, সাহিত্য সমাজে পড়ছে। মেলার 15তম দিনে এসেছে নতুন 82টি বই। সব মিলিয়ে এবারের মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা এখন পর্যন্ত 1337টি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, মালদ্বীপ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি নবনির্বাচিত বাংলাদেশ সরকারের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 6 বছর পর পুনরায় ঢাকা মালে ফ্লাইট চালু করল মালদ্বীভিয়ান এয়ারলাইন্স। আপাতত সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। নয়নাভিরাম নীল জলরাশির দেশ মালদ্বীপ। সমুদ্রের মাঝে ছড়িয়ে থাকা হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ার দেশটি। মূল ভূখণ্ড আয়তনে ছোট হলেও বিশ্ব পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। নান্দনিকতা যেখানে প্রশান্তিময় করে ভ্রমণ পিপাসুদের। বিশ্ব পর্যটনের চ্যাম্পিয়ন দেশটি এবার দীর্ঘ 6 বছর পর আবারও বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেছে আকাশপথে। মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইটটি বৃহস্পতিবার ভোর 5:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে ঢাকা মালে সরাসরি ফ্লাইটকে স্বাগত জানানো হয়। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে 2 দিন, রোববার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন টিকিটের ভাড়া শুরু $399, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 47,880 টাকা। যাত্রীরা 30 কেজি ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে অনবোর্ড খাবার সুবিধা পাবেন। উদ্বোধনী ফ্লাইট মালদ্বীভিয়ান একটি A320 মডেলের এয়ারবাস পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা অবতরণ করে এবং একই দিন সকাল 6:20 ঢাকা থেকে মালের উদ্দেশ্যে যাত্রা করে। নতুনভাবে ফ্লাইট চালুর মধ্য দিয়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করা সহ বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে টিকিট বিক্রি, অর্থ লেনদেনের স্বচ্ছতার অভাব এবং টাকা পাচারের অভিযোগ ওঠায় ঢাকা দক্ষিণ কোরিয়া রুটে পরিচালিত নন শিডিউল যাত্রীবাহী চার্টার্ড ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধের প্রভাবে ভারতের বিভিন্ন জায়গায় সিলিন্ডার গ্যাসের যোগান নিয়ে সমস্যা দেখা দিয়েছে। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় চালকদের। ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক এবং ছোট খাবারের দোকানদাররাও। কলকাতার ধর্মতলার অফিস পাড়া ডেকার্স লেনেও প্রভাব পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পেট্রোল পাম্পের সামনে বোর্ড ঝুলিয়ে হঠাৎ করেই বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। অন্যদিকে পাম্পের সামনে দীর্ঘ লাইন দিয়ে গ্যাস ভরার বিড়ম্বনাও। চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি ও অটোরিকশার চালক, পরিবহন মালিকরাও।
পরিসংখ্যান বলছে কলকাতায় প্রায় 97% অটো এলপিজি নির্ভর, প্রায় 200 রুটে চলে অটো পরিষেবা। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় প্রায় 50,000 অটোরিকশা রয়েছে। এতে গড়ে প্রতিদিন প্রায় 40 লাখ যাত্রী বহন করা হয়। গ্যাস সংকটে অফিস টাইমে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আগের মতো দ্রুত মিলছে না অটো। প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, গ্যাস তো অসুবিধা হচ্ছে। মালিকের গাড়ির জমা 400 টাকা, টাইম শেষ, তাহলে কি কামাবো আর কি ফ্যামিলি চালাবো? সব জায়গায় একই সমস্যা হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা গাড়ি চালিয়ে খাই। কিলো 1 কেজিতে 5 টাকা 6 টাকা করে বাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো সাধারণ ঘরের লোক? চাপ পড়েছে খাবারের দোকানেও। ধর্মতলার ডেকার্স লেন, এসপ্ল্যানেড সহ অফিস পাড়ার বহু ছোট বড় হোটেল, ভাতের দোকান ও রাস্তার খাবারের স্টল বাণিজ্যিক গ্যাসের ওপর নির্ভরশীল। যোগান কমার পাশাপাশি কালোবাজারে সিলিন্ডারের দাম বেড়ে 2000 থেকে 3000-এ ওঠার অভিযোগও উঠেছে। ফলে বেড়েছে খাবারের দামও। গ্যাস কোথাও নেই, ডিলারদের কাছে কোনো গ্যাস নেই, তা কোথা থেকে করবো? স্টক রাখা যায় নাকি? সিলিন্ডার আছে, যা টুকটাক এদিক ওদিক করে চালাতে হচ্ছে, অনেক আইটেম বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 5 লাখ সিলিন্ডার। সেখানে সাম্প্রতিক সময়ে বুকিং 7,50,000-এরও বেশি ছুঁয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। এর আগে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, চাহিদা এবং যোগান স্বাভাবিক রাখতে বাড়তি নিয়ম নীতিও শিথিল করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইউক্রেনের খার্কিভে রুশ ড্রোন হামলায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। খেরসনেও যাত্রীবাহী বাসে হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে পুতিন বাহিনী। জবাবে রাশিয়ার বেলগোরোদে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি সেনারা। পাল্টাপাল্টি এই হামলার মধ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা হতে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাবে টাইগার্স। নিজে পারফর্ম করার পাশাপাশি দল ভালো করায় দ্বিতীয় ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 2:15-টায়। রাজস্বিক প্রত্যাবর্তন হয়তো একেই বলে। 3 মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে খেলা হয়নি টি-20 বিশ্বকাপ। ক্রিকেটাররা লাল সবুজ জার্সিতে মাঠে নামতে কতটা মুখিয়েছিলেন তা টের পেয়েছে পাকিস্তান দল। ব্যাটে বলে টাইগারদের এমন দাপট সচরাচর দেখা যায় না। র্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা পাকিস্তান দলকে একরকম উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার তুলে নেন নাহিদ রানা। দারুণ ছন্দে থাকা ফিল সিমন্স শিষ্যদের সামনে এখন সিরিজ জয়ের মিশন। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার প্রবল সম্ভাবনা লাল সবুজদের। দ্বিতীয় ওয়ানডের আগে বিশ্রামে কাটিয়েছে 2 দল। দ্বিতীয় ম্যাচটা জিতলে র্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে বাংলাদেশ। সেটা মাথায় রেখেই মাঠে নামবে টাইগার্স। ম্যাচটা উইন হয়েছি, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড, যেহেতু আমাদের এবছর ওডিআই অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে। তো যেহেতু স্টার্টটা ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। বল হাতে গেল বছরটা ভালো কাটেনি মেহেদী হাসান মিরাজের। 11 ম্যাচে পেয়েছেন 11 উইকেট। তবে মিরপুরে প্রথম ওয়ানডেতে দেখা গেছে পুরনো মিরাজের ঝলক। যদিও তার পুরো 10 ওভার করা নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে, কিন্তু নিজে ছন্দে ফেরাতেই খুশি অধিনায়ক। মাঝখানে একটু বোলিংটা নিয়ে একটু স্ট্রাগল করছিলাম, বাট কোথায় আমার ইমপ্রুভ করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি এবং বিসিএলেও 2টা ম্যাচ খেলেছি, ওখানেও সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কালকে বোলিংটা আমার জন্য অনেক বেশি কন্ট্রোল ছিল এবং বলের লাইন লেন্থটা খুব ভালো জায়গায় ছিল এবং উইকেটটা অনেক ভালো উইকেট ছিল। এই উইকেটে যদি লাইন লেন্থ মেনটেন করে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেট বের করতে পারতাম না। অসহায় আত্মসমর্পণের পর দেশের তুমুল সমালোচনার শিকার শাহিন শাহ আফ্রিদির দল। অভিজ্ঞদের বাদ দিয়ে দল গড়ার মূল্য দিতে হয়েছে বড় হার দিয়ে। এ ম্যাচ হারলেই সিরিজ খোয়াবে মেন ইন গ্রিন। মাইক হাসানের দল মরিয়া থাকবে জয় তুলে নিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে বাংলাদেশ। নাহিদ রানার পারফরমেন্সে মুগ্ধ সাবেকরা। তবে পাকিস্তানের মতো দল যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে, তাই দ্বিতীয় ম্যাচে সতর্ক থাকার পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে মিরপুর স্টেডিয়ামে স্পোর্টিং উইকেট তৈরির প্রশংসা করেছেন বাশার।
পাকিস্তান সিরিজ দিয়ে বিসিবিতে নির্বাচক লিপু যুগের সমাপ্তি। নতুন নির্বাচক প্যানেল গঠনে এদিন আগ্রহীদের ইন্টারভিউ নিয়েছে বোর্ড। শোনা যাচ্ছে প্রধান নির্বাচকের দৌড়ে এগিয়ে হাবিবুল বাশার। পরীক্ষা দিয়েছেন শেজান বেলিম দিমানরাও। শেষ অ্যাসাইনমেন্টের প্রথম ম্যাচে লিপুকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে ক্রিকেটাররা। নাহিদ তামিম জাদুতে রীতিমতো উড়ে গেছে পাকিস্তান। খুব ভালো স্টার্ট হলো আমাদের যে প্ল্যান করে বাংলাদেশ এগোচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপের হিসাবে, সেই হিসাবে সিজনের প্রথম আমি সিজনে ধরবো, সিজনের প্রথম ম্যাচটা খুব ভালো কাটলো। দেখেন আমরা কিন্তু বরাবরই আমাদের স্পিনের উপর ডিপেন্ড, যখন ফাস্ট বলে এরকম বোলিং করে তখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। ঘরের মাঠে বড় জয় আগেও পেয়েছে বাংলাদেশ, তবে সমস্যা ধারাবাহিকতার। বিদেশের মাটি বা বড় মঞ্চে গেলেই ছন্দ হারিয়ে ফেলে টাইগাররা। সিগনেচার থাকা উচিত যে বাংলাদেশ ক্রিকেটটা এরকম, বাংলাদেশ টিম এরকম। সো আই হোপ যে এটাই আমাদের স্ট্যান্ডার্ড হবে এবং স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করবো, স্ট্যান্ডার্ডটা ব্যাপারে আমরা কনসিস্টেন্ট থাকবো। তবে 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে টাইগারদের এই সিরিজ জেতাটা খুব জরুরি। পাকিস্তান প্রথম ম্যাচে হারলেও তাদের হালকাভাবে নেয়ার কোনোই সুযোগ নেই। যদিও সাবেকদের স্বপ্ন সফররতদের হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। মিরপুরের উইকেটেরও প্রশংসা তাদের কণ্ঠে। পাকিস্তান খুব ভালো দল, ওরা অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে। সামনে যে এই ওয়ার্ল্ড কাপটা আছে সেখানের কন্ডিশনে সিমিলার থাকবে। তো সেক্ষেত্রে যখন আমরা অন্য দলের সাথে খেলবো, আমরা এই সাহসটা দেখি যে এরকম উইকেট চেয়েছি, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের উইনিং কম্বিনেশন না ভাঙার সম্ভাবনাই বেশি। তবে সিরিজে টিকে থাকার মিশনে পাকিস্তান দলে আসতে পারে একাধিক পরিবর্তন। পেসার হারিস রফির ফেরাটা অনেকটাই নিশ্চিত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্য 100-এ দল পেলেন মুস্তাফিজুর রহমান। 1 লাখ পাউন্ডে নিলাম থেকে কাটার মাস্টারকে দলে ভেড়ালো বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রা যা কিনা 1,64,00,000 টাকারও বেশি। এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্বকে এক পাশে রেখে এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভেড়ালো ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। রাজনৈতিক নোংরামিতে আইপিএল চুক্তি হাতছাড়া হয়েছে এই তো কিছুদিন আগে। বিতর্কের জেরে গোটা বিশ্বকাপই বয়কট করে বাংলাদেশ। আপাতত স্বস্তির খবর পেলেন ফিজ। বিশাল অঙ্কে তাকে দলে ভেড়ালো বার্মিংহাম ফিনিক্স। ইংলিশ ফ্রাঞ্চাইজি লিগ দ্য 100-এর নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে কিনতে বার্মিংহামের খরচ 1 লাখ পাউন্ড। টাকায় যে সংখ্যাটা 1,64,00,000-এরও বেশি। 100 বলের খেলা দ্য 100। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পরিচালিত এই টুর্নামেন্টের নিয়মও কিছুটা আলাদা। এখানে 6 বলে নয়, ওভার করা যায় 5 কিংবা 10 বলের। একজন বোলার সর্বোচ্চ করতে পারবেন 20 বল। এই সংস্করণে এবারই প্রথম হচ্ছে নিলাম পদ্ধতি। লন্ডনে 2 দিন ব্যাপী চলা সে প্রক্রিয়ার দ্বিতীয় দিনে এসে দল পেলেন মোস্তাফিজ। 2021-এ আত্মপ্রকাশ করা দ্য 100-এর পরবর্তী আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের জুলাইয়ে। মোস্তাফিজকে কিনতে কৌশলী ছিল বার্মিংহাম ফিনিক্স। প্রথম দিকে নয়, নিলামের একদম শেষ ভাগে এসে বিট করে তারা। অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলোর ততক্ষণে অর্থের পরিমাণ কমে যাওয়ায় ভিত্তিমূল্যেই বাংলাদেশি পেসারকে পেল বার্মিংহাম। অবশ্য এদিন ফিজের খবর ছাপিয়ে দ্য 100 নিলাম আলোচনায় আবরার আহমেদকে নিয়ে। এই টুর্নামেন্টের 8 দলের 4টারই মালিকানা ভারতীয় প্রতিষ্ঠানের দখলে। তাই পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। তবে সবাইকে অবাক করে ভারতীয় মালিকানায় থাকা সানরাইজার্স লিডস দলে ভেড়ালো এই পাক লেগ স্পিনারকে। তাকে নিতে খরচ 1,90,000 পাউন্ড। দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে দ্য 100-এ দল পান আবরার। এছাড়া উসমান তারিককে কিনেছে মোস্তাফিজের দল বার্মিংহাম। বাংলাদেশিদের মধ্যে নিলামের তালিকায় ছিলেন রিশাদ হোসেনও, তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই। সাব্বির মিথুন, সময় সংবাদ। 5 বছর বন্ধ থাকার পর আবারও জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জুন অথবা জুলাইয়ে মনোনীত ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া পুরস্কার তুলে দেবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে এবারের ক্রীড়া পুরস্কারের বাছাই নীতিমালার পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দ্রুতই চালু করা হবে নতুন করে ক্রীড়া প্রতিযোগিতা। লম্বা সময় ধরে বন্ধ দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার। ক্রীড়াঙ্গনের অসামান্য অবদান রাখার জন্য ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের দেওয়া হয় এই পুরস্কার। 1976 সালে ক্রীড়াঙ্গনের রাষ্ট্রীয় এই খেতাব দেওয়া চালু করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
অনিয়মিত এই পুরস্কার সবশেষ দেওয়া হয়েছিল 2020 সালে। ক্রীড়াক্ষেত্রের এই রাষ্ট্রীয় পুরস্কার আবারও চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জুন অথবা জুলাই মাসে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21, 22, 23, 24 এবং 25 এই 5টি বছরের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। প্রতি বছর আমাদের যে জাতীয় পুরস্কার সেটা আমরা প্রতি বছরই আমরা দিয়ে তাদেরকে সেই সম্মাননাটুকু আমরা জানাতে চাই। জাতীয় ক্রীড়া পুরস্কারের বাছাই প্রক্রিয়ায়ও পরিবর্তন আনতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিগত সময়ে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ছিল রাজনৈতিক প্রভাব, যা আর দেখতে চান না বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। আমরা এই ক্রীড়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য যারা জাতীয় পুরস্কার প্রাপ্য সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। এদিকে বয়সভিত্তিক পর্যায়ে খেলাধুলা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নতুন করে ক্রীড়া প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে সরকার। আগামী 30 এপ্রিল যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30 এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। এছাড়া গেল 6 মাসে ব্যক্তিগত ও দলীয়ভাবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পদক জয়ীদের আগামী 29 মার্চ সম্মাননা প্রদান করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমরা পর্যায়ক্রমে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু। জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে সংসদকে। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনের প্রথম দিনই বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিনকে জুলাই হত্যাযজ্ঞের সহযোগী আখ্যা। এবং সড়কে ঝরল বর কনে সহ 14 প্রাণ। বাগেরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন মাইক্রোবাস। খুলনা মেডিকেলে ভর্তি আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।